আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। দীর্ঘ অবরোধের পর কাতারের সঙ্গে সৌদি আরবের চুক্তি। ইরানের সঙ্গে দ্বন্দ্বে হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার রণতরী। ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জার্মানিতে বাড়তে থাকা ইসলামফোবিয়ায় মুসলমানদের উদ্বেগ। কানাডায় নতুন বছরে বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা। ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞের অংশীদার হতে অস্বীকৃতি জানানো ইসরায়েলি নারীর মুক্তি। লেবাননে রাতে কারফিউ, 25 দিনের লকডাউন। এবার শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন মালয়েশিয়ার মন্ত্রী। এবং ইরানের পরমাণু ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। 3 বছর অবরোধের পর কাতারের সঙ্গে সৌদি আরবের সংহতি এবং স্থিতিশীলতার চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের আল উলা শহরে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে সোমবার সৌদি আরব 3.5 বছর আগে আরোপ করা অবরোধ তুলে নিয়ে কাতারের সঙ্গে ফের যোগাযোগ চালু করার ঘোষণা দেয়। 2017 সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা সহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরব সহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। সংহতি এবং স্থিতিশীলতার চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, এটি সমন্বিত উপসাগরীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জিসিসি সভায় চুক্তিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র এবং কুয়েতকে ধন্যবাদ জানান সৌদি যুবরাজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুটি নথিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6 নেতা স্বাক্ষর করেন। সৌদি শহরের যে অঞ্চলে চুক্তিটি সম্পন্ন হয়েছে তার নাম অনুসারে আল উলা ঘোষণাপত্র নাম রাখা হয়। তবে চুক্তিতে কি রয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে স্থানীয় সময় সকালে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। উপসাগরীয় অন্য আরব দেশগুলোর নেতারা সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেছেন। 41তম জিসিসি সম্মেলন আয়োজন করা হয়েছে আল উলা শহরে। পারস্য উপসাগরে ইরানের হাতে তেলবাহী জাহাজ আটকের ঘটনায় হরমুজ প্রণালীতে রণতরী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালীর কাছে একটি ডেস্ট্রয়ার পাঠানো হয়েছে। তাদের জলদস্যুতা বিরোধী একটি ইউনিটও রয়েছে। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। একই দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাং কাউং ওয়া এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন। তবে খুব শিগগিরই আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানি তহবিল জব্দের ঘটনার পর দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জব্দ করা $700 কোটি ইরান ফেরত চাইলে সিউলের উপপররাষ্ট্রমন্ত্রী চই জং কুন এ নিয়ে আলোচনায় আছেন বলে দাবি করা হয়। নতুন ধরনের করোনা ভাইরাসের বিস্তারের কারণে ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন না তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সফর বাতিলের কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বরিস জনসন। এজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। ডাইনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছেন বরিস। চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যেতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি। করোনা ভাইরাসের বিস্তারের কারণে যুক্তরাজ্য জুড়ে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান মুখপাত্র। তিনি জানান, গতরাতে আবারও লকডাউন ঘোষণা করা হয়। দ্রুত হারে নতুন প্রজাতির করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নজর রাখতে ব্রিটেনে থাকতে চান জনসন, যা ব্রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বরিস জনসনের উপস্থিতি নতুন যুগ এবং ভারত যুক্তরাজ্য সম্পর্কের নতুন পর্যায়ের প্রতীক হয়ে উঠবে।
জার্মানিতে ক্রমেই বাড়তে থাকা ইসলামের প্রতি বিদ্বেষজনিত অপরাধে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটিতে বাস করা মুসলিম সম্প্রদায়। সোমবার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এমনই মত প্রকাশ করেছেন তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির কাছে। তুর্কি মুসলিম অ্যাসোসিয়েশন আইজিএমজি প্রেসিডেন্ট কামাল এরগুন জানান, সাম্প্রতিক মাসগুলোতে জার্মানির বিভিন্ন মসজিদ হুমকি, ভাঙচুর, আগুন লাগানো সহ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, গত বছর কমপক্ষে 122টি মসজিদ এমন হামলার শিকার হয়। তিনি জানান, নিও নাৎসি বা অন্য উগ্রবাদী সংগঠনগুলো ডজনের বেশি মসজিদে বোমা হামলার হুমকি পাঠিয়েছে। হুমকির পরিপ্রেক্ষিতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। এরগুন বলেন, আমরা পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে আরও কার্যকর তদন্ত, হামলার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের আবেদন করছি। জার্মানির তুর্কি মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম সংগঠনটির নেতা এরগুন জানান, মুসলিম বিদ্বেষী মনোভাব বাড়তে থাকায় দেশটিতে মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে আরও বেশি বৈরিতা এবং শারীরিক আক্রমণের শিকার হচ্ছে। তিনি জানান, বিশেষ করে হেডস্কার্ফ পরা মুসলিম নারীরা প্রায় রাস্তায় বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। এছাড়া শারীরিক আক্রমণের ঘটনা আগের চেয়ে বেড়ে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুসারে জার্মানিতে 2020 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পুলিশ 632টি ইসলাম বিদ্বেষমূলক অপরাধ লিপিবদ্ধ করেছে। বৈশ্বিক মহামারী ও বর্তমান পরিস্থিতিতে কানাডা সরকার বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা ও পরিবর্তন আনতে যাচ্ছে। এর মধ্যে আলবার্টায় সর্বোচ্চ $10,000 খরচের বিধান রেখে নির্বাচনী আচরণ বিধিতে পরিবর্তন, কুইবেকে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন, 1 মার্চ থেকে পরিবেশ আইন কার্যকর হবে ব্রিটিশ কলাম্বিয়ায়। এছাড়া ন্যূনতম মজুরি বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, করোনা ভ্যাকসিন প্রদান সহ বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। পরিস্থিতি অনুযায়ী সময় উপযোগী করতে এসব নীতিমালা পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নতুন বছরের প্রাক্কালে কানাডিয়ানদের স্বাগত জানিয়ে তার ফেসবুক এবং টুইটারে এক বার্তায় লিখেছেন, বিগত বছর আমরা মহামারীর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি। আমরা বছরটি গুটিয়ে নিয়ে নতুন বছর একটি নতুনের দিকে আমাদের অধ্যবসায়, আমাদের বুদ্ধি, আমাদের মূল্যবোধ, আমাদের দায়িত্ববোধ, অন্যদের প্রতি আমাদের মমতায় সবাইকে এগিয়ে নিয়ে যাব। 2021 সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ, শক্তিশালী কানাডা গড়ে তুলব। ফিলিস্তিন ভূখণ্ডে হত্যা, সহিংসতা, ধ্বংসলীলায় জড়িত হতে অস্বীকৃতি জানানো 19 বছর বয়সী ইসরায়েলি নারী হালেন রাবিন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীতে চাকরি করতে অস্বীকৃতি জানানোয় রাবিনকে 56 দিন সামরিক কারাগারে রাখা হয়। পরে আরও 80 দিন জেল হাজতে থাকতে হয় তাকে। 4টি শুনানির পর সেনাবাহিনীর একটি বোর্ড অবশেষে স্বীকার করেছে তার শান্তিবাদী চিন্তাধারা কোনো ছল চাতুরি নয়। তিনি আন্তরিকভাবে একজন শান্তিবাদী। তার শান্তিবাদ কোনো রাজনৈতিক বিবেচনায় পরিচালিত নয়। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পেলে তাকে আরও জেল খাটতে হতো। ইসরায়েলি সেনাবাহিনীর বিবেক কমিটির সদস্যরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল রাবিন ফিলিস্তিনিদের ওপর পরিচালিত ইসরায়েলি সহিংসতার বিরোধিতা করেছে। কমিটির মতে বিবেকের আদালতে অপরাধ হিসেবে গণ্য না হলেও এটি রাজনৈতিক বিরোধিতা। এরা এভাবে কমিটি তাকে কারাবন্দী করার সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের বিবেকের আপত্তিকারীরা সংখ্যায় প্রভাবে এখনও সীমিত। তাদেরকে সীমিত পর্যায়ের আদর্শচ্যুত হিসেবে দেখা হয়। অধিকাংশ ইসরায়েলি তাদেরকে বিশ্বাসঘাতক মনে করে। দখলদারি রাষ্ট্রের সমাজ ব্যবস্থা এখনও ঔপনিবেশিক উগ্রবাদ, জাতীয় ধর্মীয় বর্ণবাদের কাছে বন্দী। ইসরায়েলি সমাজে সেনাবাহিনী প্রধান ভূমিকা পালন করে থাকে। যে কোনো তরুণ ব্যক্তির সামাজিক অবস্থান, চাকরির সম্ভাবনাকেও তারা প্রভাবিত করতে পারে। ইসরায়েলের মধ্যে থাকা 20 ভাগ ফিলিস্তিনি জনগোষ্ঠী যেসব পন্থায় বৈষম্যের শিকার হন, এটি তার মধ্যে একটি। সেনাবাহিনীতে কাজ না করায় তারা অন্যান্য চাকরি, সরকারি সেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত। ইসরায়েলের ইনেট নিউজ জানায়, একটি সামরিক কারাগারের ফটকে দাঁড়িয়ে রাবিন বলেন, তিনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তিনি বলেন, আমার আইনজীবী আজ সকালে আমাকে ডেকে বললেন, তুমি মুক্ত। ছুটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের 25 দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানন। আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশব্যাপী এই লকডাউন শুরু হবে। দেশজুড়ে চলা লকডাউনের সময় সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ চলবে। লকডাউন চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার একটি ডিক্রি জারি করে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে আবারও দেশে দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হচ্ছে।
আক্রান্ত মানুষ ও রোগী উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করায় ব্রিটেন এবং স্কটল্যান্ডে নতুন করে লকডাউন জারি করা হয়। টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে চলতি সপ্তাহে। আর ভাইরাসের সংক্রমণ বাড়ায় নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করার প্রেক্ষাপটে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে বলেন, পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যুটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর বিষয়। সেজন্য এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে কূটনীতিক প্রচেষ্টার সুযোগ না থাকে। চুনিং বলেন, এই মুহূর্তে সবার পক্ষ থেকে জরুরি যে কাজটি করা দরকার সেটি হচ্ছে নিঃশর্তভাবে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের খবর সম্পর্কে আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ টুইটারে পোস্টে বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে তেহরান তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হবে এতটাও অতি উৎসাহী নই আমরা। এ নিয়ে অতি নাটকীয়তার কিছু নেই। ইরানের পরমাণু কর্মসূচি এখনও স্বচ্ছ আছে, তা পরীক্ষা নিরীক্ষা করা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এক উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী দাতু সেরি মোহাম্মদ আজমিন আলীর সঙ্গে 5 জানুয়ারি সদ্য নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার গোলাম সারোয়ারের সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ার মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। মালয়েশিয়ার মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নে ভূয়সী প্রশংসা করেছেন। ভ্রাতৃপ্রতিম বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক জোরদারের তিনি আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশকে দক্ষিণ এশিয়া বা মালয়েশিয়ার বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে উভয় দেশে তাদের ব্যবসা এবং বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করতে পারে। বাংলাদেশের হাই কমিশনার পণ্য মূল্য এবং গুণগত মান বিবেচনায় বাংলাদেশ থেকে অধিক পণ্য আমদানির আহ্বান জানান। তিনি মালয়েশিয়ায় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো মালয়েশিয়াকেও বাংলাদেশে একটি বিশেষ ইকোনমিক জোন স্থাপনের অনুরোধ জানায়। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।